প্রিয় শিক্ষার্থীরা, যারা 2020 ও 2021 শিক্ষাবর্ষে মোংলা সরকারি কলেজে এসএসসিতে ভর্তি হয়েছ এবং পৌরনীতি ও সুশাসন সাবজেক্ট নিয়েছ, সবাইকে মোংলা সরকারি কলেজ ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমরা প্রতি বছরের শিক্ষাবর্ষে উদ্বোধনী ক্লাস শিক্ষার্থীদের সাথে করে থাকি। বিশ্ব মহামারী পরিস্থিতিতে সরকার ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক উদ্বোধনী ক্লাসে অনলাইন ভিত্তিক হয়। আমরা পৌরনীতি ও সুশাসন প্রথম ক্লাসে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মোংলা সরকারি কলেজ। আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব, এটা প্রথম ক্লাস আমাদের। বিষয় পরিস্থিতির নাম হলো পৌরনীতি ও সুশাসন। পৌরনীতি ও সুশাসন এই সাবজেক্ট দুটো, প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র। আমরা আজকে প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে পৌরনীতির সংজ্ঞা ও বিষয়বস্তু পরিধি সম্পর্কে বিস্তারিত জানব। এটা জেনে আমরা যে শিখনফলটা হবে আমাদের, বা জানতে পারবো যে আমরা তাহলে পৌরনীতি কি, আমরা তা পাঠ শেষে বলতে পারবো। পৌরনীতির পরিধি বা বিষয়বস্তু সম্পর্কে আমরা বর্ণনা করতে পারব। পৌরনীতিকে যদি আমরা দুটো ভাগে বিভক্ত করি, পৌর ও নীতি। পৌর শব্দের অর্থ হচ্ছে নগর বা নাগরিক, আর নীতি শব্দের অর্থ হচ্ছে শাস্ত্র। স্বাভাবিকভাবে আমরা বলতে পারি পৌরনীতি হচ্ছে সে শাস্ত্র যেখানে নগর ও নাগরিকতা বিষয়ে আলোচনা করা হয়। পৌরনীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সিভিক্স, যা ল্যাটিন দুটি শব্দ থেকে এসেছে। আমরা দেখব সে দুটি শব্দ কি কি। সিভিক দুটি শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে সিভিস, যার অর্থ হচ্ছে নাগরিক, আর হচ্ছে সিভিটাস, যার অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। এই দুটো শব্দ থেকে এসেছে। তাহলে আমরা যদি বলি এই দুটো অর্থ দ্বারা আমরা যেটা বুঝতে পারি সেটা হলো পৌরনীতি এমন এক শাস্ত্র যা নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ, রীতিনীতি ও কার্যাবলী নিয়ে আলোচনা করে। সেটাই পৌরনীতি, এক কথায় বলতে পারি এই দুটো শব্দ থেকে। পৌরনীতির সংজ্ঞা, বিভিন্ন মনীষীরা যে সংজ্ঞা দিয়েছেন আমরা তা দেখব এখন। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী ইএম হোয়াইট পৌরনীতির গ্রহণযোগ্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংজ্ঞা দিয়েছেন। পৌরনীতির সংজ্ঞা দিতে গিয়ে ইএম হোয়াইট বলেন, পৌরনীতি নাগরিকতার সাথে জড়িত সকল প্রশ্ন নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাই পৌরনীতি। তাহলে আমরা যারা রাষ্ট্রে বসবাস করি তারা নাগরিক, কিন্তু প্রায় 3000 বছর পূর্বে যখন পৌরনীতি গ্রিস রাষ্ট্রে নগর রাষ্ট্র ছিল, ছোট ছোট নগর রাষ্ট্র, সেই নগর রাষ্ট্রে মূলত যারা রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করত তারা ছিলেন নাগরিক। তারাই নাগরিকের মর্যাদা পেতেন।
কিন্তু নগর রাষ্ট্রে রাষ্ট্রীয় কার্যক্রমে অংশগ্রহণ করতেন বেশিরভাগই পুরুষ। তাই পুরুষদেরকে সাধারণত নাগরিক হিসেবে গণ্য করা হতো। নারী, দাস দাসী এবং বিদেশিদেরকে নাগরিক হিসেবে গণ্য করা হতো না তৎকালীন সময়ে। এটা হচ্ছে প্রাচীন যুগের ঘটনা, 3000 বছর পূর্বে। তাহলে নাগরিক তখনকার অর্থে যদি আমরা নাগরিক বলি, তখন কিন্তু নাগরিক ছিল শুধুমাত্র পুরুষ সমাজ, যারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করত। আর পরবর্তীতে তিনি আরো বলেছেন, যেটা দেখো সে কি বলছেন, পরিণতি হলো জ্ঞানের সেই শাখা যা নাগরিকের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ, অর্থাৎ অতীতে যা ঘটেছে, বর্তমান যা চলমান এবং ভবিষ্যতে যা ঘটবে, এবং স্থানীয়, অর্থাৎ আমি যেখানে বসবাস করি, যেখানে থাকি তার আশেপাশে স্থানীয় ঘটনা বলি, জাতীয় একটা রাষ্ট্রের ঘটনা বলি, এবং আন্তর্জাতিক বা মানবতার সাথে জড়িত বিষয় নিয়ে আলোচনা করি। তার সংজ্ঞার গুরুত্ব এই কারণে যে এই সংজ্ঞা দ্বারা সে একটা নাগরিকের জীবনের পূর্বের ঘটে যাওয়া ঘটনা, বর্তমান ঘটনা এবং ভবিষ্যতে যা ঘটবে তাও এর অন্তর্ভুক্ত আসবে। এবং স্থানীয়ভাবে একটা মানুষের জীবনে যা ঘটে যায়, জাতীয় পর্যায়ে একটা নাগরিক যা প্রাপ্ত, এবং আন্তর্জাতিকভাবে তার যে অধিকার, দায়িত্ব, কর্তব্য, এগুলো পরিণতির আলোচ্য বিষয়। ওয়েবস্টার ইন্টারন্যাশনালের ডিকশনারিতে পরিণতি সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, পরিণতি হলো রাষ্ট্রীয় বিজ্ঞানের সেই বিভাগ যা নাগরিকের অধিকার ও কর্তব্য নিয়ে আলোচনা করে। তার মানে হলো রাষ্ট্রে বসবাস করে একজন নাগরিক, তার কি অধিকার আছে রাষ্ট্রের কাছে, এবং সে রাষ্ট্রের প্রতি কি কি কর্তব্য পালন করবে, এই জিনিসগুলো পৌরনীতি আলোচনা করে থাকে। উপরোক্ত সংজ্ঞাগুলো যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আমরা বলতে পারি যে শাস্ত্রে রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের, যে শাস্ত্রে রাষ্ট্র ও রাষ্ট্রের সদস্যদের কার্যাবলী, আচরণ, অধিকার ও কর্তব্য এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সম্পর্কে বিস্তারিত আলোচনার মাধ্যমে আদর্শ নাগরিক জীবন সম্বন্ধে জ্ঞান দান করে তাকে পরিণতি বলে। তার মানে হচ্ছে একজন নাগরিক যদি পরিণতি পাঠ করে, তাহলে সে যে সমস্ত বিষয়গুলো জানতে পারবে, জানার কারণে তার যে জ্ঞান অর্জন করতে পারবে, সে জ্ঞান অর্জন করে সে আদর্শ নাগরিক হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত হতে পারবে, সে একজন আদর্শ নাগরিক হিসেবে সে স্বীকৃতি পাবে। পরিণতি মূলত নাগরিকতা বিষয়ক একটি সামাজিক বিজ্ঞান। পরিণতি সামাজিক বিজ্ঞানের অংশ এবং হচ্ছে নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। পরিণতি আমি আগেই বলেছি যে প্রাচীন যুগে যেহেতু নগর রাষ্ট্র কেন্দ্রিক ছিল, মধ্যযুগে এসে পৌরনীতি কিছুটা উপেক্ষিত ছিল। কারণ নগর রাষ্ট্র যখন বিলুপ্ত হয়, তখন নাগরিকের অধিকার কিছুটা খর্ব হয়। তখন গির্জা ও পূজ্যের দাপটে রাষ্ট্রের অন্যান্য কার্যক্রম বা নাগরিকের যে অধিকার, দায়িত্ব, কর্তব্য কিছুটা উপেক্ষিত ছিল। এক্ষেত্রে পৌরনীতিও উপেক্ষিত ছিল। আধুনিক যুগে এসে পৌরনীতি আবার তার স্বরূপে ফিরে আসে এবং এই বর্তমান পর্যন্ত প্রায় 3000 বছরে পৌরনীতি অনেক পরিপক্কতা অর্জন করে। রাষ্ট্র ও নাগরিক জীবনে প্রায় সমস্ত বিষয়ই পৌরনীতির বিষয়বস্তু। পৌরনীতি অধ্যয়ন করলে আমরা নাগরিক যারা, নাগরিকের অধিকার ও কর্তব্য থেকে শুরু করে
বিস্তৃত সমস্ত বিষয় সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। এখন আমরা দেখব যে পৌরনীতির পরিধীয় বিষয়বস্তুগুলো কি, পৌরনীতি কোন কোন বিষয়গুলো পৌরনীতির অন্তর্ভুক্ত, আমরা পৌরনীতি পাঠ করলে আসলে কোন কোন বিষয়গুলো আমরা জানতে পারব। এখন দেখবো আমরা সেই বিষয়গুলো। পৌরনীতির অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে নাগরিকতার বিষয় নিয়ে পৌরনীতি আলোচনা করে। নাগরিকের অধিকার ও কর্তব্য পৌরনীতির বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। রাজনৈতিক ঘটনাবলী ও শাসনতান্ত্রিক বিকাশ পৌরনীতির বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহ পৌরনীতি পরিধীয় বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। সামাজিক ও রাষ্ট্রীয় বিমূর্ত ধারণা সমূহ পৌরনীতির আলোচ্য বিষয়। সমাজ জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয়, চলমান বিশ্বে যা ঘটে তাও পৌরনীতির বিষয়বস্তু আলোচ্য বিষয়। নাগরিকের স্থানীয় জাতীয় আন্তর্জাতিক বিষয়সমূহ পৌরনীতির আলোচ্য বিষয় অন্তর্ভুক্ত করে দেওয়া বিষয় বস্তু। আমরা এখন দেখব যে আসলে আমরা যে বিষয়গুলো জানলাম এখান থেকে এই যে পৌরনীতির যে বিষয়বস্তুগুলো আছে, বিষয়বস্তুগুলো থেকে আমরা বিশদভাবে কিভাবে ধারণা পেতে পারি। প্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে নাগরিকতা বিষয়ক আলোচনা। নাগরিকতা বিষয়ক আলোচনা কি কি থাকে, এখানে আমরা কি কি জানতে পারবো, নাগরিকতা বিষয় কি কি জানতে পারবো আমরা পৌরনীতি আলোচনার মাধ্যমে বা পাঠের মাধ্যমে। উত্তম নাগরিক সম্পর্কে আমরা জানতে পারবো। উত্তম নাগরিক কিভাবে হওয়া যায়, কিভাবে একজন নাগরিককে উত্তম নাগরিক হিসেবে গড়ে তোলা যায়, এগুলো আমরা পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারবো। নাগরিকের অধিকার ও কর্তব্য, নাগরিক রাষ্ট্রের কাছে তার কি অধিকার প্রাপ্ত এবং রাষ্ট্রের প্রতি বা সমাজের প্রতি তার কি দায়িত্ব, এই জিনিসগুলো পৌরনীতির আলোচনার মাধ্যমে বা বিষয়বস্তু মাধ্যমে আমরা জানতে পারবো। এবং কিভাবে একজন নাগরিক সুনাগরিক হতে পারে, কোন কোন কার্যক্রমগুলো পরিচালনা করলে সে সুনাগরিক হতে পারবে, এই পৌরনীতি পাঠ করার মাধ্যমে বা পৌরনীতির বিষয়বস্তুগুলো জানার মাধ্যমে তোমরা যারা শিক্ষার্থী আছো তারা সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। দ্বিতীয় যে বিষয়টি ছিল নাগরিকের অধিকার ও কর্তব্য বিষয়বস্তুর ভিতরে আমরা দেখি সেখানে কি কি বিষয় আমরা জানতে পারবো। রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ, একজন নাগরিক একজন রাষ্ট্রের প্রতি তার কি কি আনুগত্যতা আছে এটা পৌরনীতি আলোচনার মাধ্যমে বিষয়বস্তু জানার মাধ্যমে আমরা জানতে পারবো। ভোট প্রদান করা, কে ভোট প্রদান করতে পারবে, কত বয়সে ভোট প্রদান করতে পারবে এবং ভোট কেন প্রদান করব, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। আইন মান্য করা, কেন আমি একজন নাগরিক সুনাগরিক, আমি কেন আইন মান্য করব, আইন মান্য করার ফলে সমাজ ও রাষ্ট্রের কি উপকার, এগুলো আমরা জানতে পারি। কর প্রদান করা, একটি রাষ্ট্র চলার জন্য একজন সুনাগরিকের উচিত তার কর প্রদান করা, এই বিষয়ে আমরা জানতে পারবো। সন্তানদের শিক্ষিত করা, বাবা মা হিসেবে সন্তানকে শিক্ষিত করা বাবা মার কর্তব্য, দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। যেহেতু আমরা দায়িত্ব কর্তব্য নিয়ে আলোচনা করছি, সন্তানদের শিক্ষিত করা এটা নাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এই সম্পর্কে আমরা জানবো, কেন করব, কিভাবে করব, কোন পদ্ধতিতে শিক্ষাদান করলে সন্তান সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে, এই বিষয়গুলো আমরা এই নাগরিকের বিষয়বস্তু থেকে আমরা জানতে পারবো। রাষ্ট্রের সেবা করা, একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেমন আমাকে অনেক সুযোগ সুবিধা প্রদান করে, ঠিক তেমনি নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতিও আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এই কর্তব্য যদি আমরা পালন করি তাহলে আমরা মূলত আইন পালন করা এবং আনুগত্য প্রকাশ করার মাধ্যমেও কিন্তু আমরা রাষ্ট্রের সেবা করতে পারি। তৃতীয় যে বিষয়টি ছিল বিষয়বস্তুর মধ্যে রাজনৈতিক ঘটনাবলী ও শাসনতান্ত্রিক বিকাশ, এই বিষয়বস্তু
বিষয়বস্তুটুকুর মধ্যে আমরা যেটা পেতে পারি সেটা হলো আমরা সংবিধান বাংলাদেশ বা বিভিন্ন রাষ্ট্রের সংবিধান সম্পর্কে জানতে পারবো, আমাদের স্বাধীনতা যুদ্ধ সম্পর্কে জানতে পারবো, গণ অভ্যুত্থান সম্পর্কে জানতে পারবো, বিভিন্ন আইন সম্পর্কে জানতে পারবো, ভাষা আন্দোলন, 6 দফা, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। রাজনৈতিক ঘটনা ও স্বতন্ত্রদের বিকাশ যে লাভ করেছে আমাদের যে বাংলাদেশ জন্মের যে ইতিহাস, এই ইতিহাসগুলো আমরা জানতে পারবো। সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান বিষয়বস্তুর মধ্যে ছিল যে সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান যেগুলো আছে কি কি, পরিবার, একজন শিশুর মূল ভিত হলো পরিবার, পরিবারের কাজ কি, পরিবারের প্রতি আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি, এই বিষয়গুলো আমরা জানতে পারবো। সমাজ, সমাজের মানুষ হিসেবে প্রত্যেকটা মানুষই সামাজিক জীব, সামাজিক জীব হিসাবে সমাজের মানুষ হিসাবে সমাজের প্রতি আমাদের করণীয় কি, এই বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। রাজনৈতিক দলের কাজ কি, কিভাবে রাজনৈতিক দল মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করে, সেই বিষয়ে আমরা জানতে পারবো। নির্বাচন, একটি রাষ্ট্রে সরকার গঠন এবং সরকারের কার্যক্রম পরিচালনা করার জন্য যে নির্বাচন হয়, সে নির্বাচনের সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারবো। এবং সর্বোপরি রাষ্ট্রের কার্যক্রম বা রাষ্ট্রের প্রতি নাগরিকের দায়িত্ব কর্তব্য, নাগরিকের প্রতি রাষ্ট্রের করণীয় বিষয়ে আমরা সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের যে বিষয় আছে, এই বিষয়বস্তু আলোচনা করলে আমরা জানতে পারি। সমাজ জীবনের বিভিন্ন দিক ও সমসাময়িক বিষয়, অর্থাৎ বর্তমান সময় বা যাকে আমরা বলবো চলমান সময়, মানুষের চলমান সময় যে বিভিন্ন ঘটনা ঘটে সেই বিষয়েও পরিণতি, পরিধি ও বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। প্রতিনিয়ত মানুষ বিভিন্ন সামাজিক প্রতিকূলতার সাথে সংগ্রাম করে বেঁচে থাকে। বর্তমানে বিশ্ব মহামারী পরিস্থিতি, করোনাটাও কিন্তু আমাদের একটি বর্তমান সমসাময়িক একটা সমস্যা। তো সমস্যার যে বিভিন্ন দিকগুলো আলোচনা করে, সেখানে যদি আমরা প্রাকৃতিক দুর্যোগ বলি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ বিষয়ে আমরা জানতে পারবো। বর্তমান যে বিশ্বের পরিস্থিতি, এটাও আমরা একটা প্রাকৃতিক দুর্যোগ ধরে নিতে পারি। পরিবেশগত সমস্যা, পরিবেশের বিভিন্ন ভালো দিক এবং মন্দ দিক, পরিবেশের বিভিন্ন ক্ষতিকর দিক, যে সমস্যাগুলো, এই সম্পর্কে আমরা জানতে পারবো। রাজনৈতিক অস্থিরতার কারণে রাষ্ট্রের কি কি ক্ষতি হয়, এটা পৌরনীতির পরিধি ও বিষয়বস্তু জানার মাধ্যমে আমরা জানতে পারবো। এবং এটা জানতে পারলে আমরা রাজনৈতিক অস্থিরতা থেকে অনেকটা কাটিয়ে উঠতে পারবো। সমাজের যে জিনিসটা এখন আমরা বলি যে রত্নদের মানুষের ঢুকে গেছে, সেটা হলো দুর্নীতি। মানুষের নৈতিক অবক্ষয়ের মাধ্যমে যে দুর্নীতিটা হয়ে থাকে, আমরা সে বিষয়ে জানতে পারি। বর্তমান সমসাময়িক বিষয়গুলোর মধ্যে দুর্নীতি একটু অন্যতম, যেটা আলোচিত বিষয়। সন্ত্রাস যে কার্যক্রমটা রাষ্ট্রের বিভিন্ন কার্যক্রমকে বিঘ্নিত করে, সে বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারি। এবং ইফটিজিং, সামাজিক সমস্যা, যে সমসাময়িক বিষয়গুলো আছে, ইফটিজিংয়ের কারণে কত তোমাদের বয়সী কত ছেলে মেয়ে প্রাণ দিচ্ছে, আবার কত ছেলে মেয়ে এই ইফটিজিং করে সাজাপ্রাপ্ত হয়ে তারা দুর্বিষহ জীবনযাপন করছেন। উভয়ের জন্য ক্ষতিকর হচ্ছে, যে করছেন তারও, আর যে ইফটিজিং এর অন্তর্ভুক্ত, যাকে ইফটিজিং করা হচ্ছে সে যেমন আত্মহত্যা দিচ্ছেন, আর যে করছেন সেও কিন্তু আইনের রোষানলে পরবর্তীতে কঠোর জীবনযাপন করছেন। তাহলে এই যে সমসাময়িক বিষয়গুলো সম্পর্কে আমরা পৌরনীতির বিষয়বস্তু জানলে, সেই ক্ষেত্রে আমরা সমসাময়িক বিষয়গুলো জানতে পারবো। তার মধ্যে এই বিষয়গুলো আমাদের ধারণায় আসবে। সামাজিক ও রাষ্ট্রীয় বিমূর্ত বিষয়সমূহ, আইন, স্বাধীনতা, সাম্য, জাতীয়তাবাদ, এই বিষয় সম্পর্কে আমরা এই পৌরনীতি পাঠের মাধ্যমে জানতে পারি।
নাগরিকের স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক যে বিষয় সেগুলো আমরা জানতে পারবো। নাগরিকের সাথে সম্পৃক্ত স্থানীয় বিষয়, এখানে যেটা আমরা দিয়েছি ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, এগুলো হচ্ছে ইউনিয়ন পরিষদ। আমরা সবাই যেখানে বসবাস করি একাই ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত আমরা। সেই ইউনিয়ন পরিষদের যে কার্যক্রম, স্থানীয় যে বিষয়গুলো, এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। সিটি কর্পোরেশন, এটাও একটা স্থানীয় পর্যায়ে, এটা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত যারা আছে, পৌরনীতি পাঠের মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম কি, একজন নাগরিকের সিটি কর্পোরেশনের প্রতি করণীয় কি, সিটি কর্পোরেশন নাগরিকের প্রতি কি কি দায়িত্ব কর্তব্য পালন করবে, এই বিষয়গুলো জানতে পারবো। জাতীয় পর্যায়ের আইন বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগের কাজ কি, করণীয় কি, শাসন বিভাগের কাজ কি, করণীয় কি, বিচার বিভাগের কাজ কি, করণীয় কি, এই বিষয়ে জানতে পারবো। রাষ্ট্রের প্রতি আমাদের করণীয় কি, রাষ্ট্রে আমাদের প্রতি কি দায়িত্ব কর্তব্য পালন করবে, এই জিনিসগুলো কিন্তু আমরা এই জাতীয় পর্যায় থেকে জানতে পারবো। আন্তর্জাতিক ও পর্যায়ে আমরা যে জিনিসগুলো, কমনওয়েলথ ও জাতীয় সংঘ, কমনওয়েলথ ও জাতীয় সংঘ এগুলো বিশ্ব বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতি, যুদ্ধ অবস্থান থেকে মানুষকে বিরত রেখে আলোচনার মাধ্যমে কমনওয়েলথ বিষয় সম্পর্কে জানতে পারবো, জাতিসংঘের বিষয় সম্পর্কে জানতে পারবো, অর্থাৎ বিশ্ব সম্পর্কে জানতে পারবো। আমার রাষ্ট্রের প্রতি কমনওয়েলথ ও জাতিসংঘের করণীয় কি, আমাদের করণীয় কি, কিভাবে আমরা বিশ্বকে শান্তিতে রাখতে পারবো, এই বিষয়গুলো আমরা আন্তর্জাতিক বিষয়সমূহ আলোচনার মাধ্যমে জানতে পারবো। তাহলে নাগরিকের পৌরনীতি পাঠের মাধ্যমে তোমরা যে সমস্ত বিষয়বস্তুগুলো জানতে পারবে, সেগুলো আমরা এতক্ষণ দেখলাম যে কি কি বিষয় আছে আমাদের। তাহলে আমরা এই জানার মাধ্যমে আমরা একটা বাড়ির কাজ দেব, যে আমরা এই যে জানলাম এখান থেকে আমরা কি শিখলাম, আমরা একটু বাড়িতে এটা প্র্যাকটিস করব, অনুশীলন করব। সেটা হচ্ছে পৌরনীতি পাঠ সুনাগরিক তৈরিতে কতটুকু সহায়ক। তোমরা সবাই এটা লিখে নাও, ব্যাখ্যা দাও যে আমরা যে আজকে পৌরনীতি কাকে বলে এবং পৌরনীতির পরিধীয় বিষয়বস্তু জানলাম। জানার ক্ষেত্রে আমরা বাড়ির কাজ হিসেবে একটা জিনিস নিব, সেটা হচ্ছে পৌরনীতি পাঠ সুনাগরিক তৈরিতে কতটুকু সহায়ক ব্যাখ্যা করা। আমি আশা করি আমি পূর্বে যতটুকু আলোচনা করেছি সে জিনিসটি যদি তোমরা মনোযোগ সহকারে শুনো বা দেখো, তাহলে তোমরা এই প্রশ্নটুকু সঠিক উত্তর দিতে পারবে। একটি সতর্ক বার্তা, যেহেতু বর্তমান পরিস্থিতিতে আমরা তোমাদের একসাথে নিয়ে ক্লাস করতে পারছি না, সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আমরা ক্লাস পরিচালনা করছি। তোমাদের এবং আমাদের মঙ্গলার্থে সবকিছু করা। এত কিছুর মাঝেও আমরা সবাই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে চলব এবং আমরা যেখানে যাই নিয়মিত মাস্ক ব্যবহার করব। তোমাদের যদি আর কিছু বলার না থাকে, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান তথা বিভিন্ন জায়গায় আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসব সুন্দর ও সুখী আগামী প্রত্যাশায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।